আরেকটি গণঅভ্যুত্থান ঘটানো হবে বা আরেকটি গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছে। আমরা আমাদের বিষয়গুলো রাজপথে নিষ্পত্তি করব। এই সরকার কয়দিন থাকবে? আওয়ামী লীগ তো পালিয়ে ভারতে যেতে পেরেছে, আপনারা পালাবেন কোথায়? আপনাদের তো পালানোর জায়গা নেই। অথবা যে লন্ডন থেকে এসেছেন সেই লন্ডনে আবার আপনাকে চলে যেতে হবে। ব্যাগ ব্যাগেজ এগুলো সব গুছিয়ে রাখুন। আচ্ছা বলেন তো, এই কথাগুলো কি আমার, না এই কথাগুলো কেউ না কেউ সমস্বরে অনেকগুলো কণ্ঠ একত্র করে বাংলার আকাশ বাতাস কাঁপিয়ে এই যে নতুন একটি সরকার এলো, আজকের এই ভিডিও যখন করছি তখন সবে মাত্র 70 দিন হয়েছে, 2 মাস 10 দিন। তো এই অল্প সময়ের মধ্যে কারা এই কথাগুলো বলছে প্রকাশ্যে, রাজপথে এবং অন্যান্য জায়গাতে, এইগুলো একটা সমীকরণ। 2 নম্বর হলো যে এই সরকারের পরিচয় কি? এটা কি বিএনপি সরকার, নাকি বিএনপির যে একটা জোট আছে সেই জোটের সরকার? এখানে কি বিএনপি ছাড়া অন্য কোন দলের নাম আপনারা বলতে পারেন যে এটাকে ইতিপূর্বে যেমন দেখা গেল মহাজোটের সরকার বলা হতো বা বিএনপি জামাত জোটের সরকার বলা হতো, তো সেই রকম কোনো পরিচয় আছে কিনা? পরিচয় নেই। এখানে জোনায়েদ সাকি, নুরুল হক নুরু, তারা যে এই সরকারের সাথে আছে, মানে আপনি বুঝতেই পারবেন না যে তারা ভিন্ন একটা দল থেকে এসে জোট করেছেন। অ্যাজ ইট ইজ মনে হয় তারা বিএনপির একেবারে আপনজন, ইভেন বেটার দ্যান বিএনপি। তাদের কথাবার্তা, আচার আচরণ, ইভেন আন্দালি প্রমাণ পার্থ, মানে পার্থর একটা দল আছে, ছোট হোক বড় হোক এটা তো দল। নুরুর একটা দল আছে, সেটা ছোট হোক বড় হোক। জুনায়েদ সাকির একটা দল আছে, আর অন্যদিকে ববি হাজ্জাজ, তারা তো নিজেদের দল। তারপরে সেলিম সাহেব, সাদাত হোসেন সেলিম, তার যে একটা দল এলডিপি, এগুলো সব তারা ব্যান করেছেন, মানে বন্ধ করে ভ্যানিশ করে দিয়ে বিএনপিতে যোগদান করেছেন। আরো একজন আছেন রেদওয়ান আহমেদ, তিনি তো বিএনপিতে যোগদান করেছেন। ফলে আসলে এই জোটটি মূলত এখন আর জোট হিসেবে নয়, এটা বিএনপি এবং গং, বিএনপি অ্যান্ড গং, তাদের সমমনা যারা লোক আছেন, আমরা এই কথাগুলো বলে থাকি, যাদের সঙ্গে রক্তের সম্পর্ক, তারপরে একত্রে তারা কাজ করে। জাস্ট অনেকটা গ্যাং হিসেবে নেতিবাচক অর্থে এটা ব্যবহৃত হলেও আইনের ভাষায় এটাকে বলা হয় বিএনপি অ্যান্ড গং। বাদী বা বিবাদী এবং তাদের যারা সঙ্গী সাথী আছেন তাদের মধ্যে যে একটা মহরম দহরম সম্পর্ক, মাখন মাখন সম্পর্ক, এই জিনিসগুলো বোঝানোর জন্য, উষ্ণ উষ্ণ সম্পর্ক, রক্তের সম্পর্ক, এই জিনিসগুলো বোঝানোর জন্য আইনের ভাষায় অমুক অ্যান্ড গং, কাদের অ্যান্ড গং, জাবের অ্যান্ড গং, এরকম জিনিসগুলো বোঝানো হয়। সেদিক থেকে বিএনপি অ্যান্ড গং এর অর্থ যে বিএনপির সাথে যারা যারা আছে তাদের সবার সঙ্গে একটা জড়োয়া জড়োয়া ভাই, মায়ের পেটের ভাই, স্বামী স্ত্রীর সম্পর্ক, যেগুলো রাজনীতিতে ইতিপূর্বে যখন আপনারা শুনেছেন এরকম একটা ভাব বোঝায়। এবার বিরোধী দলে আসেন। বিরোধী দলের মধ্যে একটা জোট হয়েছে। সেই জোটগুলোর মধ্যে আপনি কাদেরকে কাদেরকে চেনেন? এখানে দুটো জোট, অর্থাৎ সরকারের একটা জোট আর বিরোধী দলের একটা জোট। বিরোধী দলের যে জোট আছে ওটাও কিন্তু সরকারের মতোই। এখানে এনসিপি আছে, জামাত আছে, আর কে কে আছে আমি তাদের নাম জানি না। 11 দলীয় জোট বলা হচ্ছে, কিন্তু অন্য যে দলগুলো আছে আমি তার নাম একটার নাম জানি না। কিন্তু এনসিপি কে কি আপনার মনে হয় যে এটি জামাত নয়? বা জামাতকে মনে হয় যে তারা এনসিপির অভিভাবক নন, এরকম কি মনে হয় আপনার? ইট মিনস এখানে যে 11টি দল আছে, এই 11টি দল মনে হচ্ছে যে তারা একই মায়ের পেটে ভাই, অর্থাৎ জামাত অ্যান্ড গং। অথবা আপনি যদি এনসিপি কে ভালোবাসেন তাহলে এনসিপি কে আগে আনেন, তাহলে এনসিপি অ্যান্ড গং, বিএনপি অ্যান্ড গং ভার্সেস জামাত অর এনসিপি অ্যান্ড গং, এই হলো আপাতত দৃশ্যমান পরিচয়। আচ্ছা, এখন এরা কি তলে তলে সমঝোতা করে ক্ষমতা এসেছে?
এটা আপনি আমি বলছি না, ওই পার্লামেন্টে যারা সংসদ সদস্য তাদের মধ্যে অনেকেই বলছেন যে এরা হলো আমি এবং মামু, আমি এবং মামুদের যে একটা সমঝোতা, সেই সমঝোতাটা কেমন হতে পারে। আগে যেমন একটা আমরা শুনেছি গৃহপালিত বিরোধী দল, গৃহপালিত বিরোধী দলের উদ্ভাবক জনাব হুসাইন মোহাম্মদ এরশাদ, প্রয়াত প্রেসিডেন্ট। আর এই গৃহপালিত বিরোধী দলের জনক একজন হল উদ্ভাবক, যিনি আবিষ্কার করেছেন, ইনভেন্টেড, জনাব হুসাইন মোহাম্মদ এরশাদ। আর এটার যে একটা থিওরি, অনেকগুলো ৮০-৯০টা দলকে একত্র করে, এখন যেমন 11টা দল আছে, এরকম ৮০-৯০টা দলকে একত্র করে বাংলাদেশের প্রথম বিরোধী দলীয় যে নেতা বা বিরোধী দল, এটার যে জনক, ফাদার, পিতা, তিনি হলেন জনাব আসম আব্দুর রব। জাসদের একাংশে সভাপতি ছিলেন বা সাধারণ সম্পাদক ছিলেন, কিন্তু উনি আসলে জাসদ বই ব্যাপার নয়, বাংলাদেশের কিংবদন্তির ছাত্রনেতা, মুক্তিযুদ্ধের ইতিহাস সৃষ্টিকারী একজন নেতা, যার যে বর্ণাঢ্য ইতিহাস, সেই ইতিহাস বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার, সেই ইতিহাস বাংলার সিংহ, সেই ইতিহাস বাংলার শেরে বাংলা। মানে আপনি যা কিছুই বলেন না কেন, আসম আব্দুর রব একটা ইতিহাস। তো সেই ইতিহাসের মহানায়ককে একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে হুসেইন মোহাম্মদ এরশাদ তার গৃহপালিত বিরোধী দলীয় নেতা বানাতে পেরেছিলেন, অথবা নেতা নিজে তিনি তার সেই জঙ্গল ছেড়ে, বাঘের হুঙ্কার ছেড়ে, তিনি সার্কাস্টিক, সার্কাসের বাঘ, লক্ষণ দাস যে সার্কাস অ্যান্ড কোম্পানি ছিল, সেই সার্কাসের বাঘ হওয়ার জন্য তিনি স্বেচ্ছায় খাঁচায় ঢুকেছেন। তার সঙ্গে যারা খেলেছে তাদেরকে তিনি হা করে দিয়েছেন, যারা মুখের মধ্যে হাত ঢুকানো যায় তাদেরকে তিনি অনুমতি দিয়েছেন, বা তাদেরকে তিনি বলছেন যে আমি খেলবো, আমার পিঠে তুমি চলো, আমি কিচ্ছু বলবো না, আমার নখ নেই, দাঁত নেই, ইত্যাদি সবকিছু। মানে অ্যাজ এ হোল বাংলাদেশের ইতিহাসে গৃহপালিত বিরোধী দল এবং বিরোধী দলের জনক জনাব হুসেইন মোহাম্মদ এরশাদ এবং আসম আব্দুর রব কিংবদন্তি হয়ে আছেন, আদার দেন এনি অফ দ্য হিস্ট্রি। এবং ওনার ছাত্র রাজনীতির হিস্ট্রি কিংবদন্তি। এরশাদ সামরিক শাসক, স্বৈর শাসক, ইটস এ হিস্ট্রি। কিন্তু উনি যে একটা পার্লামেন্ট তৈরি করেছেন, সেই পার্লামেন্টে যে একটা গৃহপালিত বিরোধী দল তৈরি করেছেন, এটা লিজেন্ড হয়ে আছেন। এর কারণ হলো যে আমরা পরবর্তীতে সবাই উনার এই পদাঙ্ক অনুসরণ করেছেন। সেই অর্থে গৃহপালিত বিরোধী দলের একটা পার্লামেন্ট হয়, সেই পার্লামেন্টের জনক আবার হুসেইন মোহাম্মদ এরশাদ, সংসদীয় রাজনীতির জনক হুসাইন মোহাম্মদ এরশাদ। এবং সেটাকে যারা পরবর্তীতে অনুসরণ করেছেন, তারা আসলে এরশাদকে মানস পিতা, এরশাদকে তাদের ফাদার, সেই হিসেবে তারা স্বীকৃতি দিয়ে এরশাদের অনুসৃত যে বৈজ্ঞানিক পদ্ধতি, সেটা তারা অনুসরণ করেছেন। তো সেই দিক থেকে এরশাদ সাহেবের যে পার্লামেন্ট, অষ্টআশি পার্লামেন্ট, এটার যে তর্জন ছিল, গর্জন ছিল, এটা একদিকে আমি তো বললাম যে একদিকে হুসেইন মোহাম্মদ এরশাদ, আপনি তাকে যদি মানে যাকে বলা হয় জুলিয়াস সিজার হিসেবে তুলনা করতে পারেন, সেই তুলনায় সেই যে তাকে সার্কাসের বাঘ হিসেবে আসম আব্দুর রবকে তুলনা করতে পারেন। কিন্তু পরবর্তীতে যে 2014 সনের বিনা ভোটে নির্বাচনের মাধ্যমে 14, 18 এবং 16 মানে 24, এই তিনটি যে নির্বাচন, এই তিনটি নির্বাচনে গৃহপালিত বিরোধী দল শুধু একটা ছিল না, এটাকে প্রজনন ঘটিয়ে, এটিকে যাকে বলা হয় আরো এর বংশ বিস্তার করে একাধিক গৃহপালিত বিরোধী দল বানানো হয়েছিল। এবং সেটা জেনাতেন লোক নয়। আপনি চিন্তা করুন, এরশাদ সাহেব তো ছিলেনই, এরশাদ সাহেবের তিনটা গ্রুপ, এরশাদ সাহেব, তার স্ত্রী, তারপরে তার ভাই, এই তিনটা গ্রুপকে তিনটি বিরোধী দলের সাবসেকশন, সেকশন অ্যান্ড সাবসেকশন ধরতে পারেন। এরপর আপনি ধরেন ওয়ার্কার্স পার্টি, সেখানে আবার দুটো সাবসেকশন, একটা হলো ফজল হোসেন বাদশাহ আর একটা হলো রাশেদ খান মেনন। এরপরে ধরুন ইনু সাহেব,
হাসানুল হক ইনু, তারও দুটো গ্রুপ। তিনি একটা গ্রুপের নেতৃত্ব দিতেন, আর একটা গ্রুপ সেই ছিলেন মইনুদ্দিন খান বাদল। এরপরে ওই যে দিলীপ বড়ুয়া যাকে মন্ত্রী বানানো হয়েছিল, তার একটা দল ছিল। এরকম অসংখ্য, মানে গৃহপালিত, এই গ্রুপ অফ গৃহপালিত বিরোধী দল। শেখ হাসিনা এটাকে এমন একটা জায়গাতে নিয়ে গেছেন, সেই বিরোধী দলের আগে যাকে আমি বাঘ বললাম, বাঘ সার্কাসে হওয়ার জন্য তারা সেই বিরোধী দলের সেই পোশাক পরে শেখ হাসিনার খাঁচায় ঢুকেছে মানুষকে রং তামাশা দেখানোর জন্য। তো এই এরশাদের, আর এটা শেখ হাসিনার জামানাতে এগুলো বাঘ ছিল না, এগুলো সবাই শেখ হাসিনা তাদের সবাইকে বিড়াল বানিয়ে ফেলেছিলেন। এবং এগুলো অনেকটা সেই পার্সিয়ান ক্যাটের মতো। বাংলাদেশের যে বিলাইগুলো রয়েছে, যেগুলোকে আমরা বিড়ালকে বিলাই বলি, দেশি বিড়াল, এগুলোর মোটামুটি দেখেন একটু ফুসফাস করা দিয়েছে, এরা আঁচড় দেয়, এবং মাঝে মধ্যে অবদ্ধ হয়, তারপর শেষে বিদ্রোহ করে আমাদের দেশের বিড়ালগুলো। কিন্তু আপনি যেগুলো পোষা পার্সিয়ান ক্যাট রয়েছে, এই বিড়ালের বিশাল বাঘের মতো মুখ, সারা শরীর ভরা পশম, এরা শুধু ক্যাট ফুড খায়, এমনকি মিউ মিউ করে না, দেখতে ভালো লাগে। ওইরকম ভাবে শেখ হাসিনা তার যে বিরোধী দল, গৃহপালিত বিরোধী দল, তাদেরকে ওভাবে বানিয়ে ফেলেছেন। এখন প্রশ্ন হলো যে বর্তমান জামানাতে যে বিরোধী দল আছে, এটা গ্যাং অফ বিরোধী দল, তারা কি সত্যিকার অর্থে বিরোধী দল, নাকি এরশাদ, শেখ হাসিনা তারা যে বিরোধী দলের ক্রম অধোগতি তৈরি করেছিল, একটার সঙ্গে একটা নষ্ট করেছিল, বাঘ থেকে বিড়াল বানিয়েছিল, তার অধীনে এরা এখন নিজেদেরকে বিরোধী দল হিসেবে পরিচয় দিতে ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করে না। আবার তারা গৃহপালিত বিরোধী দল হিসেবে এই যে পরিচয়টা, এটাও সমাজে রাখতে চায় না। তাহলে তারা কি? এখন সেদিক থেকে যদি ধীরে ধীরে কমতে থাকে, যদি বর্তমান পার্লামেন্টে আপনি তাদেরকে গৃহপালিত বিরোধী দল বলেন, তাহলে এদের অবস্থা বিড়ালের চাইতেও আরো অনুগত কিছু, আরো ছোট কিছু, যেগুলো কখনোই আপনাকে করবে না। সেটা খরগোশ হতে পারে বা অন্য যে কোনো জিনিস হতে পারে। সেটা কি তাই? নাকি সত্যিকার অর্থে যেটা বিরোধী দল বলতে যেটা বোঝায় ব্রিটিশ পার্লামেন্টে, কিংবা যেটা মার্কিন কংগ্রেসে, এমনকি ভারতীয় পার্লামেন্টে, যেভাবে এখন ভারতীয় কংগ্রেস এবং বিজেপি সে লড়াই করছে, সেরকম কিছু একটা? তো এটা বুঝতে আমাদের হয়তো আরো কিছুদিন সময় লাগবে। আমরা কাউকে বড় করতে চাই না, ছোট করতে চাই না, কিন্তু এই যে কথাবার্তাগুলো হচ্ছে, সেই কথাবার্তাগুলো আপনাদের শুধুমাত্র জানিয়ে রাখলাম। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো ওই যে একেবারে শুরু করেছিলাম যে সরকারের যেখানে 70 দিন যায় নাই, এর মধ্যে আরেকটি গণ অভ্যুত্থানের কথা বলা হচ্ছে, আরেকটি চক্রান্তের কথা বলা হচ্ছে, আবার বলা হচ্ছে যে এই বর্তমান যে সরকার, এই সরকারের কোনো ক্ষমতায় নাই, সব সরকার চালাচ্ছে আমেরিকা। এর আগে কিন্তু শেখ হাসিনাকে দেখেন, এরশাদ সাহেবের সময়টাতে বলা হতো যে গ্যাং অফ 10 যাকে বলা হয়, গ্রেটেস্ট, বা কি যেন বলা হতো, অর্থাৎ 10 জন সচিব তাকে চালাতেন, বা 1 ডজন সচিব তাকে চালাতেন, গ্রেট 10, এরকম কথাবার্তা এরশাদের জামানায় বলা হতো। ইভেন মিলিটারিরা তাকে চালাতো, এই কথা কিন্তু কেউ বলতো না এরশাদকে। অর্থাৎ তার খুব প্রভাবশালী 10 জন, মোকাম্মেল হক সাহেব, এম কে আনোয়ার সাহেব, এরকম খুব চাদ্রেল সিএসপি ছিলেন 10 জন, তারা এরশাদ সাহেবকে চালাতেন। আবার শেখ হাসিনার বিরুদ্ধে বদনাম ছিল যে তাকে চালাতেন মূলত এই রয়ের একটা শক্তিশালী গ্রুপ ছিল, তারা তার উপর প্রভাব বিস্তার করতেন। এর বাইরে মানে কেউ চালাচ্ছে না। কিন্তু এখন কি হচ্ছে? এখন সরকার সম্পর্কে বলা হচ্ছে, ফরহাদ মাজাহার সাহেবের মতো লোক বলছেন যে এই সরকার চালাচ্ছে আমেরিকা, এই সরকারের কোনো ক্ষমতা নেই। এই গেল একটা অবস্থা। 2 নম্বর হলো যে এই সরকার কিন্তু কোনো রাগ ঢাক করছেন না, কোনো কথাবার্তা বলছেন না। এই যে এত কথাবার্তা হচ্ছে, তারা রেসপন্ড করছেন না। আর একজন বলছেন যে সরকারের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে, এক গ্রুপ আছেন প্রো পাকিস্তানি, এক গ্রুপ আছেন প্রো চাইনিজ, আর এক গ্রুপ আছেন প্রো ইন্ডিয়ান। একেবারে সরাসরি রয়ের রিক্রুট করা, রয়ের ট্রেনিং দেওয়া, রয়ের প্রকল্প বাস্তবায়নকারী। আর এক গ্রুপ বলছেন যে না, এদের মধ্যে এস আলমের যারা লোকজন আছেন, শেখ হাসিনার যারা লোকজন আছেন, আওয়ামী লীগের দালাল আছেন, যারা একটা সময় আওয়ামী লীগের জামানাতে ডিজিএফআই থেকে নিয়মিত পয়সা খেতেন, তারাও এই গ্রুপে আছেন।
তো এই যে একটা হ্যাপহ্যাজার্ড অবস্থা চলছে, এরই মধ্যে আবার সেই মার্কিন ডিপ স্টেট, আবার ডক্টর ইউনূসের কথা, আবার সেই গণ অভ্যুত্থানের কথা, আবার আরেকটি বিপ্লবের কথা, আবার নতুন বস্ত্রমন্ত্রের কথা, আবার এনসিপির তর্জন গর্জন, সব মিলিয়ে আমাদের যে রাজনীতির আকাশটা পরিষ্কার নয়, আকাশটা অন্ধকার, ভীষণ রকম অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে আপনি কি কোনো আলোর ঝলকানি দেখতে পাচ্ছেন? সেটা কি বজ্রপাত, সেটা কি বিদ্যুতের চমক, নাকি কোনো সপ্তর্ষি অথবা চন্দ্র, সূর্য বা অন্য কোনো বড় কোনো তারকার আলো? আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অনুরোধ যে প্রথমে আপনারা বিষয়টিকে নেগেটিভ অর্থে নেবেন না। তারেক রহমান সাহেবের দুইকুলই অন্ধকার। দুইকুল বলতে আমি যেটা বুঝাচ্ছি যে তার রাজনীতির পূর্ব এবং পশ্চিম যেটা রয়েছে। আমাদের রাজনীতির উত্তর দক্ষিণ নেই, পূর্ব এবং পশ্চিম রয়েছে। তো সেই পূর্ব এবং পশ্চিম বলতে যা বোঝায় সেটি এখনো পর্যন্ত তারেক রহমান সাহেবের জন্য ইতিবাচক নয়। যে সমস্যা শেখ হাসিনার ছিল, ঠিক একই সমস্যা তারেক রহমান সাহেবের জন্য একেবারে বোঝা ভরে শাকের আটি। মানে এমনি একে নতুন সরকার, দুই নম্বর হলো যে এই সরকারের মধ্যে জামাতের লোক, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, এনসিপির লোক, ভারতের লোক, আমেরিকার লোক, চীনের লোক ভরা। তিনি কাউকে বিশ্বাস করতে পারছেন না, তিনি কাউকে নির্ভর করতে পারছেন না। যে লোকের ধরুন পররাষ্ট্রমন্ত্রী নিজের না, যে লোকের স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পর্কে তার প্রতিপক্ষরা যে সকল কথাবার্তা বলছে, এই কথাবার্তার কোনো সদুত্তর দলের পক্ষ থেকে কেউ দিতে পারছে না। যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে অমুকের, অমুক ব্যক্তির, অমুক রাষ্ট্রের, অমুক অমুক, এই সমস্ত বাজে কথার একটা উত্তর বিএনপির পক্ষ থেকে দেওয়া যাচ্ছে না, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও দিচ্ছে না, তার পক্ষে কেউ কথা বলছে না। একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা হচ্ছে রয়্যাল লোক, এএস আলমের লোক। এই সমস্ত কথা সহ্য করা যায় বলেন তো? এই গেল স্বরাষ্ট্রমন্ত্রীর কথা। ফলে এই স্বরাষ্ট্রমন্ত্রীর ডান দিকে যদি তার থাকে, বাম দিকে যদি আপনার পররাষ্ট্রমন্ত্রী থাকে, এই আমেরিকার লোক, এই ইউনূসের লোক, এই ডিপ স্টেটের লোক। কিন্তু এ লোক কোনো কিছুরই না ধরেন, কিন্তু এ লোক যে বিএনপির না, এটা তো সত্য। তো এই বিষয়গুলো এখন তারেক রহমান সাহেব ধরেন তার স্বরাষ্ট্রমন্ত্রী, তার পররাষ্ট্রমন্ত্রী, তাদের ব্যাপারে তাকে চোখ বুঝে নির্ভর করতে হবে। এর চেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বাংলাদেশের দ্বিতীয়টি নেই, দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আছে। গেল সেন্ট্রাল ব্যাংকের অর্থ ব্যবস্থা, এখানে এই ভদ্রলোক আসলেন গভর্নর হয়ে। ওনার সঙ্গে দলের কি সম্পর্ক? মানে সবচেয়ে এই মুহূর্তে অর্থমন্ত্রীর চাইতেও গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই ভদ্রলোকের সঙ্গে বিএনপির কি সম্পর্ক, অর্থনীতির কি সম্পর্ক, তারেক রহমান সাহেবের কি সম্পর্ক, আমরা কিছুই জানি না। কিন্তু উনি সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩ নম্বর যে পদটি সেন্সিটিভ, সেখানে এসে বসলেন। এরপরে ধরেন সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়, মানে যদি বলা হয় বাংলাদেশকে যদি আগামীতে এগিয়ে নিতে পারে, সেটা হলো পরিকল্পনা মন্ত্রণালয়। সেখানে মন্ত্রীকে জুনায়েদ সাকি, সে তার দলের লোক নয়, এটাই সে প্রথম এমপি, এটাই সে প্রথম মন্ত্রী। রাজপথে দাঁড়িয়ে জোরে জোরে কথা বলা, হাত উঁচু করে কথা বলা, এইগুলো ছাড়া তো 2 কলম লিখতে পারে। আর প্রথম আলোর প্রমোশন, মানে মতিউর রহমান, মাহফুজ আনাম গঙ্গের বাই প্রোডাক্ট। এছাড়া এই ছেলের একটা পরিকল্পনা মন্ত্রণালয় চালানোর যোগ্যতা আছে। আপনারা যদি কেউ আমাকে বলতে পারেন, বা ওই ছেলে যদি আমাকে বলতে পারে যে রনি ভাই আমার এই পরিকল্পনা মন্ত্রণালয় চালানোর যোগ্যতা আছে, আই ক্যান ডু বেটার দ্যান ইউ, আপনার সে ভালো করতে পারে, অন্য কারো দরকার নেই, হাতে চুরি পরে ঢাকা শহরে ঘুরবো, তাকে আপনি বাংলাদেশের মানে অর্থ মন্ত্রণালয়ের চাইতেও পরিকল্পনা মন্ত্রণালয়ে আপনি বসিয়ে দিয়েছেন। ফলে আপনার কোন কুল আছে? আপনি এখানে একজন ভদ্রলোকে নিয়ে আসছেন পররাষ্ট্র উপদেষ্টা রূপে, যেখানে যাচ্ছে খলিলুর রহমানের সাথে গেছে। খলিলুর রহমান সাহেব যদি আকাশের চাঁদ হয়, এ লোক মোমবাতি, অবধ শিশু, এখনো রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্র নীতির তার যে দুধ দাঁত এটা গজিয়েছে, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা জুনিয়র, যে যাকে বলা হয় ফার্স্ট সেক্রেটারি কোনো একটা মন্ত্রণালয়ের, মানে আয়দার মন্ত্রণালয়ের অথবা যাকে বলা হয়
দূতাবাসের বলতে পারবে না। রেসপেক্টিভ মানে একজন লোক পররাষ্ট্র উপদেষ্টা হবেন, যেখানে আগে রিয়াজ রহমান ছিলেন, যেখানে আগে শমশের মোবিন চৌধুরী ছিলেন। শমশের মোবিন চৌধুরীর মতো মানুষ ওই সময়টাতে বেগম জিয়াকে যেভাবে ভারতে নিয়ে সংবর্ধনা দিয়েছিলেন, মনমোহন সিং স্বয়ং এয়ারপোর্টে এসে তাকে রিসিভ করেছেন, একজন শমশের মোবিন চৌধুরীর কারণে। এবং শেখ হাসিনার বিকল্প হিসেবে ওই সময় শেখ হাসিনার রেজিম, শেখ হাসিনার জমানাতে বেগম জিয়া বিরোধী দলীয় নেত্রী হিসেবে যাচ্ছে এবং তাকে রিসিভ করার জন্য প্রধানমন্ত্রী মনমোহন সিং এয়ারপোর্টে চলে এসে নিজে গাড়ির দরজা খুলে দিয়েছে। রেকর্ড কার জন্য? দেয়ার ওয়ার সামবডি ইন দ্য ফরেন অ্যাফেয়ার্স ম্যাটার। এটা শমশের মোবিন চৌধুরী করেছেন। তার অপরাধ কি? সে তারেক রহমান সাহেবকে তুমি তুমি করে বলতেন, এছাড়া কোনো অপরাধ ছিল না, নাথিং। তুমি তুমি করে বলতেন, এইগুলো তার অপরাধ। যা গেল। এখন এখানে যে আসছে, হুমায়ুন কবির যে আসছে, সে হয়তো তারেক রহমান সাহেবকে সালাম করেন, ভাই ভাই ডাকেন বা স্যার ডাকেন, কিন্তু এগুলো দিয়ে তো চীনের সাথে বাণিজ্য হবে না, এগুলো দিয়ে তো ভারতের সাথে কূটনীতি হবে না, এগুলো দিয়ে আমেরিকার সঙ্গে বার্গেনিং হবে না। তো যেটা বলছিলাম যে সেদিক থেকে আপনি যে তার যে কোন দিকটা আলোক উজ্জ্বল আছে, সে একজনকে স্বাস্থ্যমন্ত্রী বানিয়েছেন। এখন সর্দার সাখাওয়াত হোসেন বকুল আমাদের খুব ঘনিষ্ঠজন, আমার খুব আপনজন ব্যক্তি। তিনি হি ইজ এ পলিটিক্যাল মাস্টার, জাস্ট লাইক পলিটিক্যাল মাস্টার, কিন্তু মানে তাকে সাহায্য করার জন্য যে একটা গ্রুপ দরকার পলিটিক্যাল মাস্টার হিসেবে, এই পদগুলোতে যে ধরনের ধরেন ডক্টর রুহুল হক ছিলেন, ডক্টর আব্দুল মতিন ছিলেন, বিএনপির জামানাতে, আওয়ামী লীগ জামানাতে ডক্টর রুহুল হক ছিলেন, তারা যেভাবে মন্ত্রণালয়টা চালাতে পারতেন। নাসিম সাহেবরা কি করেছেন? নাসিম সাহেব দুর্নীতির স্বর্গরাজ্য তৈরি করে ফেলেছেন। এরপর এখানে এই যে জাহিদ মালিক আসছে, দুর্নীতির বিশ্ব রেকর্ড করে ফেলেছেন। যখন এখানে রুহুল হকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, বাট দেয়ার ইজ এ লিমিটেড। কিন্তু আপনি দেখেন এই যে ডক্টর সামন্তলাল সেনকে শেখ হাসিনা শেষ পর্যায়ে দিয়েছেন, ইট ওয়াজ ওয়াইডলি প্রশংসিত এবং এখন সব বাংলাদেশের মানুষ সবাই বলে সে বাংলাদেশের সর্বকালের